আজকে আমরা দেখব তৈমুরের ভারত আক্রমণ এবং সৈয়দ ডাইনেস্টির সম্পর্কে। তৈমুর 1398 সালে ভারত আক্রমণ করেছিলেন। ইনি ছিলেন সেন্ট্রাল এশিয়া অর্থাৎ মধ্য এশিয়ার একজন তুর্কিশ লিডার, যিনি বলা হয় চেঙ্গিস খাঁ, মানে দুর্ধর্ষ পরাক্রমী লিডার, মঙ্গল লিডার চেঙ্গিস খাঁর বংশধর। তাহলে চেঙ্গিস খাঁর বংশধর কে ছিলেন? তৈমুর দ্য লেম। ইনি খোঁড়া ছিল বলে এনাকে তৈমুর দ্য লেমও বলা হতো। বোঝা গেল? তাহলে তৈমুর কত সালে ভারত আক্রমণ করেছিলেন এটাই শুধু এখানে ইম্পর্টেন্ট, 1398 সালে। এই একটা সালই শুধু মনে রাখতে হবে, বাকিটা জাস্ট বুঝিয়ে দিলাম। আর তৈমুর কার বংশধর? চেঙ্গিস খাঁর বংশধর। ম্যাক্সিমাম এইটুকুন মনে রাখতে হবে। তারপর তৈমুর যখন ভারত ছেড়ে চলে যায়, তিনি একজন প্রতিনিধি রুলারকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু কোন ডাইনেস্টি এস্টাবলিশ করেছিলেন? সৈয়দ ডাইনেস্টি এস্টাবলিশ করেছিলেন। সৈয়দ ডাইনেস্টি কত? 1414 থেকে 1451 সাল পর্যন্ত প্রায় 37 বছর সৈয়দ ডাইনেস্টির রাজত্ব চলে। কোথায়? দিল্লি সুলতানেট পিরিয়ডে। বোঝা গেল? এবার এই ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? খিজির খাঁ। এবার জিনিসটা বলি, আসলে তৈমুর দ্য লেম যখন ভারত আক্রমণ করে ফিরে যাচ্ছিলেন, তখন যেহেতু ভারত আক্রমণে খিজির খাঁ সাহায্য করেছিল, তাই তাকে লাহোর এবং মুলতান অঞ্চলের গভর্নর করে দিয়ে তিনি সেন্ট্রাল এশিয়ায় ফেরত চলে যান। পরবর্তীকালে তৈমুর দ্য লেম যখন ফেরত চলে যান, তখন খিজির খাঁ কী করে? দিল্লি আক্রমণ করে এবং দিল্লিকে জয়লাভ করে নেয়। ফলে দিল্লির সুলতানেটটা ক্যাপচার করে নেয় এবং পরবর্তী ডাইনেস্টি হিসেবে প্রায় 37 বছর দিল্লিতে কী করে? রাজত্ব করে। বোঝা গেল? তবে খিজির খাঁ নিজেকে কোনোদিনই রুলার বলে দাবি করেননি। তিনি বলতেন, এক সেকেন্ড, এটা লেখা রয়েছে, বলছে আফটার ইনভেশন অফ তৈমুর রিটার্ন টু সেন্ট্রাল এশিয়া। আক্রমণ করে লুটতরাজ করে ফিরে যায় সেন্ট্রাল এশিয়া। লিভিং দ্য নমিনি নেমড, প্রতিনিধি রুলার রেখে যায় খিজির খাঁ। কোথায়? পাঞ্জাবে রাজত্ব করার জন্য। অ্যাকচুয়ালি মুলতান আর লাহোরের গভর্নর করে রেখে যায় খিজির খাঁকে। আফটার খিজির খাঁ ক্যাপচার দিল্লি দখল করে নেয় খিজির খাঁ। এটাই আমি ব্যাখ্যা করলাম। খিজির খাঁ দিল্লি দখল করার পর যে ডাইনেস্টি এস্টাবলিশ করে তার নাম সৈয়দ ডাইনেস্টি। খিজির খাঁ নিজেকে হজরত মুহম্মদের বংশধর বলে দাবি করতেন। সেখান থেকে এই ডাইনেস্টির নাম হয় সৈয়দ ডাইনেস্টি। বোঝা গেল? এবার বলছে, এ নমিনি অফ তৈমুর দ্য লেম অ্যান্ড নেভার ক্লেমড হিমসেলফ। এটাই আমি আগে বলছিলাম, অ্যাজ এ সুলতান। কখনোই নিজেকে সুলতান বলে দাবি করেনি। এমন সুলতান কে ছিলেন? এমন সুলতান ছিলেন খিজির খাঁ। কোন ডাইনেস্টির? সৈয়দ ডাইনেস্টির। বোঝা গেল? ইম্পর্টেন্ট। এবার তিনি নিজেকে পরবর্তীকালে তৈমুর দ্য লেমের পরেও তার সাকসেসরকে শাহরুখ ছিল, সেই শাহরুখের নমিনি বলে দাবি করেন, মানে প্রতিনিধি রাজা। নিজেকে কোনোদিন সুলতানই বলেনি। এরপর দ্য নেক্সট রুলার অফ দিস ডাইনেস্টি ওয়াজ, এরপরে খিজির খাঁর পর সিংহাসনে কে বসেছিল? মুবারক শাহ। বোঝা গেল? এই মুবারক শাহ সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট, মুবারকাবাদ শহরটা কে তৈরি করেছিলেন? যমুনা নদীর ধারে মুবারকাবাদ শহরটা তৈরি করেছিলেন মুবারক শাহ। বোঝা গেল? বলছে দ্য লাস্ট রুলার অফ দিস ডাইনেস্টি, এই ডাইনেস্টির লাস্ট রুলার ছিল আলাউদ্দিন আলাম শাহ। এই আলাউদ্দিন আলাম শাহ কিন্তু খুব প্লেজার প্রিয় ছিল, আরামপ্রিয় এবং অযোগ্য বা ইনএফিসিয়েন্ট এবং দুর্বল বা উইক রুলার। তবে একটা মজার জিনিস, যেটা এই সৈয়দ ডাইনেস্টির যে লাস্ট রুলার আলাউদ্দিন আলাম শাহ রাজত্ব করত দিল্লিতে, ক্যাপিটাল দিল্লি ছিল, কিন্তু এই সময় বহলুল লোদি, যে তখনকার সিরহিন্দ এবং লাহোর প্রদেশের আস্তে আস্তে ক্যাপচার করে সিরহিন্দ থেকে লাহোর প্রদেশের গভর্নর ছিল, সে ভীষণ শক্তিশালী হয়ে উঠতে থাকলো এবং তার রীতিমতো তার ভয়েই আলাউদ্দিন আলাম শাহ সুলতান কী করলো? দিল্লি ছেড়ে চলে গিয়ে বাদায়ুনে বসবাস করতে শুরু করলো। বোঝা গেল? মানে কোনো রকম লড়াই হলো না, কোনো রকম রক্তপাত হলো না। দিল্লি ছেড়ে বহলাল লোদির জাস্ট ভয়েতেই
তিনি বাদায়ুনে গিয়ে বসবাস করতে শুরু করলো। মানে তার একটা ধারণা ছিল আমার জীবনে আরাম থাকলেই হলো, এবং মানে বলে না প্রাণ বাঁচলে মানে বিশাল ভালো জিনিস, জান বাঁচে তো লাখো পায়, সেরকম ব্যাপার, প্রাণ বাঁচে তো লাখো পায়ে ওই ঘটনাটা হয়ে গেছে। তো উনি রীতিমতো চলে গেলেন। তো বাদায়ুনে থাকতে শুরু করলেন। আর বহরুল লোদি কী করলো, দিল্লির যে সিংহাসন সেটাকে খালি পেয়ে দিল্লি ক্যাপচার করে নিল। দিল্লি ক্যাপচার করে লোদি ডাইনেস্টি এস্টাবলিশ করলো, আর বিনা যুদ্ধে বিনা রক্তপাতে শহীদ ডাইনেস্টির অবসান ঘটলো। এবং পরবর্তী জীবনে কিন্তু আলাউদ্দিন আলাম শাহ বাদায়ুনেই কাটিয়ে দেন, মৃত্যু পর্যন্ত বাদায়ুনেই কাটিয়ে দেন। তাহলে বিনা রক্তপাতে কোন ডাইনেস্টির অবসান ঘটেছিল? সাইদ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি এস্টাবলিশ হয়েছিল, বহরুল লোদি ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কারণ প্রত্যেকটা ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম এবং রিসার্চ ওয়ার্ক লাগে। তো আপনারা যদি একটা লাইক করেন তাহলে কি আমি বুঝতে পারি এবং আমাদের একটা সাপোর্টও হয়। তাহলে সঙ্গে ভিডিওটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তাদেরও কিছুটা না কিছুটা হেল্প হয়। বোঝা গেল? এটা একটা রিকোয়েস্ট রইল। এবং যদি আপনাদের কোনো বিষয়ে এক্সট্রা সাহায্যের দরকার হয়, অবশ্যই কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট দেখার চেষ্টা করি, এবং সেই ভিডিওগুলো বা আপনাদের নতুন যে চাহিদা সেগুলোকে কভার করার একটা চেষ্টা আমার মধ্যে থাকে। তো আপনারা গভর্নমেন্ট জবের জন্য তৈরি হচ্ছেন, একটা হিউজ প্রিপারেশান, সেখানে কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে এগোতে হবে। আমি বারবার বলেছি, কোনো হতাশা আনতে দেবেন না। প্রথম 6 মাস তৈরি হওয়ার জন্য নিজেকে দিয়ে দিন তৈরি হওয়ার জন্য। জিকে পাঠ, জিআই পাঠ, ম্যাথ, ইংলিশ, আমি প্রত্যেকটা টপিকের ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। সেই ভিডিওগুলো একবার নয় 10 বার দেখুন, দেখে আস্তে আস্তে জিনিসগুলো নিজের মধ্যে তাড়াতাড়ি যত পারবেন তাড়াতাড়ি আত্মস্থ করার চেষ্টা করুন। তাহলে কি হবে, এই যে হিউজ সাবজেক্ট পার্টিকুলার স্ট্র্যাটেজিতে থাকলে কিন্তু হিউজ মনে হবে না, অনেকটাই কমন আসতে শুরু করবে। আর আরেকটা রিকোয়েস্ট, যে আপনারা পারলে প্রত্যেকটা জিকে সাবজেক্টের আলাদা আলাদা খাতা করবেন, সেম ডায়েরিতে টুকবেন না, খুব সেটা হ্যাপাজার্ট হয়ে যায়। যখন টোটাল জিকেটা কভার করে দেব বিভিন্ন স্ট্যাটিক জিকের পার্টগুলো এক্সেপ্ট কারেন্ট অ্যাফেয়ার, তখন কিন্তু আপনি দেখবেন এই আলাদা আলাদা খাতা করে সেগুলোকে সিস্টেমেটিক্যালি একসাথে রাখার কত ভালো ফল হয়েছে আপনার। তো পরবর্তীকালে, কারণ আপনি তো জানেন না 1 বছরের মাথায় চাকরি পাবেন কি 2 বছরের মাথায়, তাহলে অতদিন ধরে কন্টিনিউ আপনাকে লাইনে ধরে রাখতে কিন্তু ওই খাতাগুলোই সাহায্য করবে। সুন্দরভাবে খাতা তৈরি করুন, সেগুলোকে গুছিয়ে রাখুন, দেখবেন যে প্রথমে যেটা মনে হবে অনেক পড়া, 2-3 মাস পরেই কিন্তু রিভাইসে সেটা ছোট মনে হবে। সুন্দর হাতের লেখা করে পরপর সিস্টেমেটিক্যালি খাতাতে সমস্ত জিকেগুলো টুকে রাখুন।